হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি কোথায় এসেছি বলো তো? আজ আমি এসেছি কাশীপুর উদ্যানবাটিতে, রামকৃষ্ণ মঠ। আমি এই মঠের কিছু তথ্য তোমাদের দেব এবং এই মঠটা পুরোটা ঘুরে দেখাবো। তাই সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আমি এখন দমদম স্টেশনে এসে পৌঁছেছি। এবার প্ল্যাটফর্মের বাইরে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যে সিঁড়িটা নিচে নেমে গেছে, ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে মেন রাস্তায় আসতে হবে। দমদম স্টেশন থেকে ঠিক 2-4 মিনিট দূরত্বেই অবস্থিত এই অটো স্ট্যান্ডটা। এই অটো স্ট্যান্ড থেকে অটোগুলো বিভিন্ন রুটে যায়, তাই আপনারা অটোওয়ালাদের সাথে আগে কথা বলে তবেই অটোতে উঠবেন। আমি এখন যাব চিড়িয়ামোড়ে ওই অটো স্ট্যান্ডটায়। দমদম অটো স্ট্যান্ড থেকে চিড়িয়ামোড়ের ভাড়া জনপ্রতি 10 টাকা। দমদম অটো স্ট্যান্ড থেকে উঠে ঠিক এই জায়গাটায় নামিয়ে দেবে। এটা হলো চিড়িয়ামোড়। এখান থেকে রাস্তাটা পার করে রাস্তার ওপারটা যেতে হবে। রাস্তাটা খুব সাবধানে পার হবেন, কেননা রাস্তাটা খুব ব্যস্ত রাস্তা। আমাকে রাস্তার ওপারে নামিয়ে দিয়েছিলেন, আমি রাস্তাটা ক্রস করে রাস্তার এপারে চলে এসেছি। এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এগুলোই কাশীপুর উদ্যানবাটি যাবে। জনপ্রতি ভাড়া 10 টাকা। কাশীপুর উদ্যানবাটির ঠিক সামনেটা আপনাদের এসে নামিয়ে দেবে। এখন আমি কাশীপুর উদ্যানবাটির সামনে দাঁড়িয়ে আছি। এই মঠের গেটেই এই মন্দির দর্শনের সময়টা লেখা আছে, যা আপনাদের বলে দিচ্ছি। মন্দির দর্শনের সময় এপ্রিল হইতে সেপ্টেম্বর সকাল 7টা হইতে দুপুর 11টা 30 পর্যন্ত, বিকেল 4টে হইতে রাত 8টা 30 পর্যন্ত, অক্টোবর হইতে মার্চ সকাল 7টা থেকে দুপুর 11টা 30 পর্যন্ত, বিকেল 3টে 30 হইতে রাত 8টা 30 পর্যন্ত, যা এই বোর্ডে লেখা আছে। তাই আপনারা যখন কাশীপুর উদ্যানবাটিতে আসবেন, এই টাইমটা মাথায় রেখেই আসবেন। গেটের ভেতর প্রবেশ করেই বাঁ দিকে রয়েছে এই শৌচালয়টি। কাশীপুর উদ্যানবাটির এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করে ডান হাতে দেখতে পাবেন এই মঠের এই অফিস ঘরটি, যেটা আপনারা এখন দেখছেন। এই মঠের বিষয়ে কোনো কিছু জানার থাকলে এই অফিস ঘর থেকে তা আপনারা জানতে পারবেন। এই অফিস ঘরটার সামনেই এই নোটিশটি দেওয়া আছে। এই নোটিশে সমস্ত প্রোগ্রামগুলি উল্লেখ করা আছে। আপনারা দয়া করে নোটিশটা একটু দেখে নেবেন। এই অফিস ঘরটার পাশেই রয়েছে এই স্টলটি। রামকৃষ্ণ মিশন পল্লী মঙ্গলের তৈরি জ্যাম, জেলি, আচার, ঘি, মধু ও অন্যান্য সামগ্রী বিক্রয় হয়। ঠাকুর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ ছাড়াও অনেক মনীষীদের বই এখানে পাওয়া যায়। আপনারা যখন এখানে আসবেন, এই স্টলটা একবার ঘুরে যাবেন। এছাড়াও এই স্টলে আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা এবং স্বামী বিবেকানন্দের অনেক ফটো ফ্রেম, যা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। বড় ফ্রেমগুলো ওপাশটা ছিল, আর এপাশের এই আলমারিতে ছোট ছোট ফ্রেমগুলো রাখা আছে, যেগুলো আপনারা এখন দেখছেন। কাশীপুর উদ্যানবাটিতে 1 জানুয়ারি 2025 থেকে কি অনুষ্ঠান হবে তা এই নোটিশ বোর্ডটাই দেওয়া আছে। আপনারা একবার নোটিশ বোর্ডটা দেখে নেবেন, তাহলেই জানতে পারবেন অনুষ্ঠানের সময়সূচিগুলো। অফিস ঘর থেকে বেরিয়েই সামান্য দূরেই দেখতে পাবেন এই ম্যাপটি। এখানে এই মঠের একটা ম্যাপ দেওয়া আছে এবং কিছু বার্তা লেখা আছে। কাশীপুর উদ্যানবাটি বা রামকৃষ্ণ মঠ উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে অবস্থিত। রামকৃষ্ণ পরমহংসদেব 1885 সালের 11ই ডিসেম্বর থেকে 1886 সালের 16ই আগস্ট তার প্রয়াণ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে বাস করেছিলেন। এই মঠের বাগানে এই আম গাছটার তলায় দাঁড়িয়ে 1886 সালের 1 জানুয়ারি
তিনি তার গৃহস্থ শিষ্যদের আশীর্বাদ করেছিলেন। এই ঘটনার স্মরণে প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয়। আমরা এই আম গাছটিকেই কল্পতরু বৃক্ষ বলে থাকি। এটাই হলো কল্পতরু লীলাস্থল। এখানে লেখা আছে, প্রভু আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। কাশীপুর উদ্যানবাটি বা রামকৃষ্ণ মঠে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এইখানে সব গাড়িগুলো পার্কিং করা আছে। গেট থেকে প্রবেশ করার পর অফিসঘর, পার্কিং, এপাশেও রয়েছে ওটা কল্পতরু বৃক্ষ, এবং তার পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, যেটা এখন দেখছেন, ওইটাই হলো ঠাকুরবাড়ি। আমি এখন ঠাকুরবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই বাড়ির সামনে এসে দেখবেন এখানেও একটি গাছ খুব সুন্দর করে বাঁধানো আছে। ঠাকুরবাড়ির সামনে এই টবে পুষ্পটিত ফুলগুলি অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সেই আশীর্বাদটি এখানে লেখা আছে। তিনি বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। বাড়িটির এপাশ দিয়ে গিয়েই বাড়িটির ভেতর প্রবেশ করতে হবে। ঢোকার মুখে একটি বোর্ড আপনারা দেখতে পাবেন। অনুগ্রহ করে বোর্ডটা একবার পড়ে নেবেন। ঠাকুরবাড়ির সামনাসামনি রয়েছে এই ফুলের সুন্দর সুন্দর গাছগুলি, এবং তার ঠিক পাশেই অবস্থিত এই জুতো রাখার স্থানটি। আপনাদের এই স্থানে জুতো রেখে ঠাকুর বাড়িতে প্রবেশ করতে হবে। ঠাকুর বাড়িতে প্রবেশ করার পরই দেখতে পাবেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের এই ফটো ফ্রেমটি। এখন আপনারা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখছেন। এই ঘরের পাশেই রয়েছে মায়ের এই ঘরটি, যেখানে শ্রী মাকে আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘরটির পাশে আরেকটি ঘর রয়েছে। সেখানে একটি কাঁচের ভেতর একটি ছোট্ট দক্ষিণেশ্বর মন্দির রাখা আছে, এবং সেই মন্দিরের ভেতর রয়েছে ছোট্ট একটা কালী ঠাকুর। এই ঘরটির ভেতর, এই কাঁচের ভেতরে রয়েছে কাশীপুর উদ্যানবাটির একটি নকশা। এখানে ঠাকুরের ঘর, মায়ের রন্ধনশালা এবং ইত্যাদি সব লেখা আছে। এবং এই ঘরটার দেওয়ালে রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু হওয়ার ঘটনাটা। আপনারা চাইলে ভিডিওটা থামিয়ে ঘটনাটা দেখে নিতে পারেন। এই ঘরটির মধ্যে রয়েছে একটি কাঁচের ভেতর ছোট্ট একটা দক্ষিণেশ্বরের মন্দির, কাশীপুর উদ্যানবাটির একটা নকশা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু হওয়ার ঘটনা এবং বিভিন্ন মনীষীদের ফটো ফ্রেম। এই সিঁড়িটা দিয়েই ওপরের ঘরের দোতলায় ওঠা যায়, যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন। আপনারা যখন আসবেন ওপরের দ্বিতলটা অবশ্যই ঘুরে যাবেন। এই বাড়ির দ্বিতলের বারান্দা থেকে একটি সিঁড়ি বাড়ির পেছন দিকে নেমে গেছে। আমি দ্বিতল থেকেই বাড়ির নিচেটা দেখাচ্ছি। কাশীপুর উদ্যানবাটির একটা তথ্য দিয়ে রাখি, হয়তো আপনাদের কাজে লাগবে। এখানে অফিসে আমি এসে কথা বলেছিলাম, তো কথা বলে যেটা জানলাম, এখানে সবাই দীক্ষা নিতে পারবে। তার জন্য এই অফিসে পাশে যে বুক স্টলটা আছে, ওই বুক স্টলতে কিছু বই দেওয়া হবে। সেই বইগুলোকে পড়তে হবে, এবং এখানে একটা ইন্টারভিউ মতো নেওয়া হবে। ইন্টারভিউতে সিলেক্ট হলে তখন তাকে দীক্ষা দেওয়া হবে, এবং দীক্ষা দেওয়ার পরেও কতগুলো বই দেওয়া হবে যেগুলো তাদেরকে পড়তে হবে। আবার আমি ফিরে এলাম ঠাকুরবাড়ির আরও কিছু জিনিস দেখাবার জন্য। এখন যে ঘরগুলো দেখছেন এর মধ্যে রয়েছে একটি লাইব্রেরি আর একটা মায়ের রান্নাঘর, যেখানে তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্য রান্না করতেন।
রান্নাঘরের সামনেই এই বোর্ডে সব লেখা আছে। এই রান্নাবাড়ির সামনেই রয়েছে একটি চিত্র প্রদর্শনী, যেখানে রয়েছে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জীবন ও উপদেশ। এই উদ্যানটির দুপাশের বোর্ডে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ও উপদেশগুলি ব্যাখ্যা করা আছে। সুন্দর এই বাগান বাড়িটি রানী কাত্যায়নীর জামাই গোপাললাল ঘোষের। 11 বিঘা 4 কাটা 4 ছটাক আয়তনের এই বাগান বাড়িটি চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের অসুস্থতা যখন বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে, তখন ঠিক হলো তাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামাপুকুরে নিয়ে আসা হবে। শ্যামাপুকুর বাড়িতে 70 দিন থাকার পর দেখা গেল ওষুধে খুব একটা কাজ হচ্ছে না। তখন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শে ভক্তরা তাকে কাশীপুরের বাগানবাড়িতে নিয়ে এলেন। নিরিবিলি শান্ত পরিবেশ পেয়ে ঠাকুর খুব খুশি হলেন। সেদিন ছিল 1 জানুয়ারি 1886, বিকেল 3টে। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র বলেন, তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। তখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল। কল্পতরু উৎসব উপলক্ষে এখানে একটা মঞ্চ করা হয়েছে। ওই দিন রামকৃষ্ণ পরমহংসদেবের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন। 1885 সালের 11 ডিসেম্বর থেকে 1886 সালের 16 আগস্ট তার প্রয়াণ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতেই তিনি বাস করেছিলেন। নতুন বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব। সকাল থেকে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের সমাগম। নতুন বছর যাতে মঙ্গলময় হয় সেই জন্যই প্রার্থনা করেন ভক্তরা। এই উদ্যানবাটিতেই রয়েছে এই ঐতিহাসিক খেজুর গাছটি। উদ্যানের বৃহত্তম পুষ্করিণীর দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত খেজুর গাছের সুমিষ্ট রস পান করতেন কিছু ভক্ত। কেবল ঠাকুরই জানতেন খেজুর গাছের গোড়ায় একটি বিষাক্ত ও ক্রোধী সাপ বসবাস করে। ঠাকুর কাউকে কিছু না জানিয়েই তার গৃহ থেকে দ্রুত বেরিয়ে এসে সাপটিকে তিনি তাড়িয়ে দেন। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী স্বয়ং। এই ঘরের বাইরেই দেখবেন কিছু নোটিশ আছে, যেখানে মহারাজদের সঙ্গে দেখা করার টাইম আরও অনেক কিছু নোটিশ এখানে দেওয়া আছে। এই ঘরের সামান্য দূরেই অবস্থিত এই পানীয় জলের কলগুলি, এবং এই কলের পেছনে ওটা হচ্ছে শৌচালয়। এটা ভোগ প্রসাদ খাওয়ার লাইন পড়েছে, বেলা 12টা থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হবে। প্রসাদ পাওয়ার জন্য আগের দিন ফোন নম্বরে যোগাযোগ করতে হবে। প্রসাদ পাওয়ার কুপন বেলা 11টা অবধি পাওয়া যাবে। প্রসাদ গ্রহণের আগে এবং প্রসাদ গ্রহণের শেষে ঠাকুরের নামগান করতে হয়। শ্রী শ্রী ঠাকুর এবং মায়ের দয়ায় আজ আমি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার সুযোগ পেয়েছি। আমি তথা এখানে যারা ভোগ প্রসাদ গ্রহণ করেছেন সবাইকে কুপনটি বিনামূল্যেই দেওয়া হয়েছে। ভোগ প্রসাদ গ্রহণ করার পর বেরিয়ে এসে বাইরেটা দেখবেন একটি সুন্দর পাখির খাঁচা রয়েছে। এই খাঁচার ভেতর অনেক ছোট ছোট পাখি আছে। আমি যেহেতু সব পাখির নাম জানি না, সেই জন্য পাখিগুলোর নাম বলতে পারবো না। পাখির কলতানের সাথে আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি।
তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।